প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি ফারহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে আছি আজকে আলোচনায়। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে এই আলোচনায় আমার সাথেই থাকবেন। আজকে আলোচনার টপিক আপনারা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। পুরো আলোচনা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক আইনগত জিজ্ঞাসা বা আপনাদের অনেক কোয়ারি আপনারা এই আলোচনা থেকে পেয়ে যাবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমরা যখন কোনো মামলা মোকদ্দমা আদালতে ফেস করি বা মুভ করি, বিশেষ করে হত্যা মামলা, আগের আলোচনায় আগের যে পর্বগুলো আছে আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রপারলি আজকের আলোচনাটা। আগের আলোচনা ধারাবাহিকভাবে করে গিয়েছি, ভিডিও যেন লম্বা না হয়, যার জন্য আমি কয়েকটা ধাপে এটাকে ভাগ করেছি। যারা আগের আলোচনা দেখেন নাই তারা দেখে নেবেন। আর আজকের আলোচনা শুরু করছি যে একজন হত্যা মামলায় আসলে আসামি পক্ষে অথবা প্রসিকিউশন পক্ষে আইনজীবী হিসাবে আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা বা ব্যক্তিগতভাবে আমি আইনজীবী হিসাবে কোন কোন যুক্তিগুলো উপস্থাপন করি বা করা উচিত, কোন গ্রাউন্ডগুলোর উপর বেস করে একজন সংক্ষুব্ধ অথবা একজন অভিযুক্ত আসামিকে ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে আমি যেটা আজকের আলোচনায় বলবো যে যদি কোনো ষড়যন্ত্র থাকে, অর্থাৎ আমরা আদালতে যখন শুনানি করি তখন হত্যা মামলায় আমরা এটা বোঝাতে চাই যে এটা একটা ষড়যন্ত্র ছিল, অর্থাৎ আগে থেকেই কোনো পূর্ব পরিকল্পনা এবং ষড়যন্ত্র ছিল সংশ্লিষ্ট ভিকটিমকে হত্যা করার জন্য, নাকি ষড়যন্ত্র ছিল না। এইটা আদালতে আমরা দলিল দস্তাবেজ এবং অন্যান্য ডকুমেন্টগুলো দেখে আমরা আমাদের যুক্তি উপস্থাপন করি। যদি আমরা বুঝতে পারি বা আদালতকে বোঝাতে পারি যে আগে ষড়যন্ত্র ছিল হত্যা করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে পানিশমেন্ট বা সাজার যে ধরন বা প্রকৃতি, সেটা বিজ্ঞ আদালত চাইলে সর্বোচ্চ বা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারেন। প্রসিকিউশনের ক্ষেত্রে এটা একটা সাপোর্ট। আর ডিফেন্সের ক্ষেত্রে আসামিকে খালাস করার ক্ষেত্রে বা তার ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোনো প্লট বা কনস্পারেসি বা ষড়যন্ত্র ছিল কিনা, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে ষড়যন্ত্র ছিল না, এই বিষয়গুলো। তাহলে ডিফেন্সের পজিটিভ দিক এটা। তারপরে রেস জুডিকেটা, যেটাকে আমরা বলি যে একই বিষয়ের দুইবার বিচার হয়েছে কিনা, অর্থাৎ একটা মামলা একই নেচারে অন্য কোথাও এটা একটা বিচারিক রায় হয়ে গিয়েছে বা রায় হওয়ার আগেই এটা আদালত ডিসচার্জ করে দিয়েছে বা মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে বা মামলা এখনও পেন্ডিং আছে, তারপরেও যদি একই বিষয় নিয়ে আদালতে মামলা উদ্বুদ্ধ হয়, মামলা রেজ করা হয়, আনয়ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা রেস জুডিকেটার কারণে বারিত থাকবে। এই বিষয়টা আমরা আদালতে উপস্থাপন করার চেষ্টা করি ক্লায়েন্টের পক্ষে। আরেকটা বিষয় বলতে হয় যে পক্ষদ্বয়ের মাঝে কোনো রকম সুলেনামা বা কোনো আপোষনামা বা কোনো অঙ্গীকারনামা বা এই জাতীয় কোনো চুক্তিপত্র বা দলিল বা এই ধরনের কোনো রকম ইনস্ট্রুমেন্ট সম্পাদিত হয়েছিল কি হয়েছিল না, এই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে কোন গ্রাউন্ডে হয়েছিল, অর্থাৎ হিস্ট্রিটা বোঝার জন্য, মোড অফ ক্রাইমের ধরনটা বোঝার জন্য, ইন্টেনশন বা ম্যানসরিয়া বোঝার জন্য, অথবা
তাদের মাঝে বিবদমান যে ডিসপিউট ছিল সেটা কতটুকু রিজলভ হয়েছে সেটা বোঝানোর জন্য আদালতে আমরা উপস্থাপন করে থাকি এই ধরনের বিষয়গুলোর পয়েন্ট। আর একটা বিষয়, যদি মামলা ফাইল করতে অথবা কোনো যদি হত্যা মামলার ট্রায়ালের বা জাজমেন্টের শেষে যদি আমরা আপিল করতে হয় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, আপিল বা রিভিশন যেটাই বলেন করতে হয়, সেই নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর অর্থাৎ তামাদি হয়ে যাওয়ার পর আদালতে সেই মামলাটাকে আবার যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের অথবা রিভিশন বা লিভ টু আপিল যেটাই বলি না কেন আমরা, বা রিভিউ পিটিশন যেটাই বলি, সেটা করার জন্য ডিলে অফ কন্ডোনেশন সেটা আমাদের চাইতে হয়। ডিলে অফ কন্ডোনেশনে গিয়ে আমাদেরকে যথোপযুক্ত গ্রাউন্ড উপস্থাপন করতে হয় এবং যথাযথ গ্রাউন্ডের প্রেক্ষিতে যদি ডিলে মঞ্জুর করা না হয়ে থাকে এবং ডিলে যদি আপনার ডিলে যদি কন্ডোন করা না হয়ে থাকে, অর্থাৎ যদি প্রতিপক্ষ যথাযথ যুক্তি এবং লজিক্যাল কোনো গ্রাউন্ডে ডিলে কন্ডোনের গ্রাউন্ড না দিয়ে থাকেন, তাহলে সেটাও কিন্তু একটা আমাদের জন্য গ্রাউন্ড হয়ে যায় আসামির ডিফেন্স হিসাবে, প্রসিকিউশনের ডিফেন্স হিসাবে বা আসামিরও ডিফেন্স হিসাবে। যে কেউ কিন্তু ডিলে করতে পারে আপিল ফাইল করতে গেলে, তো এগুলো একটা গ্রাউন্ড হয়ে যায়। যাই হোক, গত আলোচনাগুলোয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছিল, আজকেও ধাপে ধাপে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাপ করার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে এই আলোচনার ডিপে প্রবেশ করতে থাকুন। যদি এমন হয় যে এটা হত্যা মামলা কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9(1) ধারায় দায়েরকৃত হত্যা মামলা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কোয়ারিগুলো থাকবে, আমাদের যে সাবমিশন বা আমাদের গ্রাউন্ড বা আর্গুমেন্ট থাকবে, সেটা একটু ডিফারেন্ট হবে। আসলে মামলাটা কি ডিভোর্সের আগে করা হয়েছিল না পরে করা হয়েছিল, সেটা আমাদের একটা ধর্তব্য বিষয় থাকবে। আর একটা পয়েন্ট হবে যে এই যে ভিকটিম, যে ডিসিস্ট, যিনি মারা গিয়েছেন বা হত্যার শিকার হয়েছেন, তখন কি তাদের মাঝে কোনো রকম বৈবাহিক সম্পর্ক বিদ্যমান ছিল কি ছিল না, এগুলো কিন্তু আমরা আদালতে গ্রাউন্ড হিসেবে উপস্থাপন করি সচরাচর। আর যদি আমরা কোনো আসামির জামিন চাই, তাহলে সেই ক্ষেত্রে জামিনের কোন কোন গ্রাউন্ডগুলা বিবেচনায় আদালত নিতে পারে, গুরুত্বপূর্ণ গ্রাউন্ডগুলা আমরা আদালতে উপস্থাপন করার চেষ্টা করি এবং তার প্রেক্ষিতে আদালতে আমরা যেই গ্রাউন্ডের প্রেক্ষিতে আদালতে জামিন প্রার্থনা করি, সেই গ্রাউন্ডগুলো আমাদেরকে উপস্থাপন করতে হয় যথাযথভাবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে হত্যা মামলায় অ্যাকিউজড বা আসামির এগেনস্টে মেইন বা প্রধান অ্যালিগেশনটা কি, অভিযোগটা কি, এটা আমাদেরকে উপস্থাপন করতে হয়। এটা সত্যিকার অর্থে কোনো পানিশেবল অফেন্স কিনা এবং এটা আমাদের ক্লায়েন্ট বা আসামি অথবা প্রসিকিউশন যেটাই বলি না কেন, যে পক্ষেই বলি, সেই ক্ষেত্রে যেই অ্যালিগেশনটা আনা হয়েছে সেই অ্যালিগেশনটা আসলে কতটুকু যৌক্তিক, লজিক্যাল এবং এটা সাবস্টেন্স কতটুকু আছে সেটা আমরা আদালতে উপস্থাপন করার চেষ্টা করি। ল পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। হত্যা মামলা শুনানিকালে ল পয়েন্টের উপর ভিত্তি করে আর্গুমেন্ট করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এভিডেন্সগুলোকে আসলে রেটিফাই করার জন্য, জাস্টিফিকেশনের জন্য, এক্সামিনেশনের জন্য ল পয়েন্ট প্রত্যেক ধাপে ধাপেই প্রয়োজন হয়। ল পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আদালত তার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন বেশিরভাগ ক্ষেত্রেই। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আগে যদি কোনো সেম ফুটিংয়ে, সিমিলার ম্যাটারে আগে যদি কোনো জাজমেন্ট বা ডিসিশন হয়ে থাকে, তাহলে
সেইটাও কিন্তু আমাদেরকে আদালতের নজরে আনতে হয়, আদালতে নথিতে এটা সামিল করতে হয়, আমাদের সাবমিশনে সেটা তুলে আনতে হয়। এইটা মামলার সার্বিক অগ্রগতির জন্য, ন্যায় বিচার নিশ্চিতের জন্য উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক। যদি সেম ফুটিংয়ে এবং সিমিলার একেবারে ম্যাটারে যদি আগে কোনো রকম অর্ডার থেকে থাকতো, তাহলে মামলার চূড়ান্ত রায়ে পৌঁছানো বিচারকের জন্য, বিজ্ঞ বিচারকের জন্য বা আদালতের জন্য, বিজ্ঞ আদালতের জন্য বা মহামান্য আদালতের জন্য খুবই সহজ হয়। এখন আরও কিছু জিনিস আমরা আদালতে উপস্থাপন করি, যেমন সহ আসামি বা ইংরেজিতে যদি আমরা বলি কো অ্যাকিউজড, বেইলে আছে কি না, না ফিউজিটিভ, পলাতক আছে না বেইলে আছে। যদি বেইলে থাকে তাহলে এটা একটা চমৎকার গ্রাউন্ড হতে পারে, আর যদি ওনারা ফিউজিটিভও থাকে সেক্ষেত্রেও সত্যতা গোপন করার চেষ্টা করা যাবে না। অর্থাৎ আদালতে সবসময় আমাদেরকে যেটা এভিডেন্স অন রেকর্ড আছে সেটা আমাদেরকে উপস্থাপন করতে হয়, কারণ আদালতের সাথে তথ্য গোপন করা আমাদের প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের বাহিরে। ধরুন এই যে কোনো হত্যা মামলা, শুধু হত্যা মামলা তো বিচার নিম্ন আদালতে বা অধস্তন আদালতে হয়, কিন্তু অ্যাপিলেট কোর্ট অথবা উচ্চ আদালতে যখন মামলাগুলো আসে, অ্যাপিল হয় বা রিভিশন হয় বা রিভিউ হয়, যেটাই হয়, সেক্ষেত্রে হত্যা মামলা উচ্চ আদালতে যেহেতু একাধিক বেঞ্চ থাকে, উচ্চ আদালতে যেহেতু একাধিক বেঞ্চ থাকে, যেহেতু উচ্চ আদালতে একাধিক বেঞ্চ থাকে, সেই উচ্চ আদালতে অন্য কোনো বেঞ্চে মামলাটা আগে মুভ করা হয়েছিল কিনা বা অন্য কোনো বেঞ্চে এটা সাবমিট করা হয়েছে কিনা, সেই তথ্যটাও কিন্তু আদালতকে ইনফর্ম করতে হয়। এটা হচ্ছে আমাদের নর্মাল প্র্যাকটিসের একটা রুলস। আমরা যখন আদালতে প্র্যাকটিস করি আইনজীবী হিসেবে, একই মামলা যদি অন্য আদালতে পেন্ডিং থাকে অথবা সাবমিট করা থাকে অথবা কেউ যদি মুভ করে থাকে, সেটা আদালতকে অবহিত করতে হয়। আরেকটা জিনিস, ডাইং ডিক্লারেশনের কথা গত পর্বগুলোতে আমি বলেছি আপনাদের ডাইং ডিক্লারেশন জিনিসটা কি। তো ডাইং ডিক্লারেশন আসলে ম্যাজিস্ট্রেটের সামনে যদি হয়, কোনো বিচারকের সামনে যদি হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। আর আরেকটা জিনিস না বললেই নয়, চেইন অফ কজেশন, অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটেছে বা যেদিন কোনো এক ভিকটিমকে ইনজিওর্ড করা হয়েছিল বা আঘাত করা হয়েছিল, অথবা যে কোনো কারণেই হোক, ঘটনার দিন থেকে কতদিন পরে সংশ্লিষ্ট ভিকটিম মারা গিয়েছিল, সেটা আমাদেরকে আদালতে উপস্থাপন করতে হয়। এবং এই মারা যাওয়ার যে একটা চেইন আছে, ঘটনার দিন থেকে মৃত্যু পর্যন্ত যদি চেইন অফ কজেশন যদি ব্রেক না হয়, তাহলে সেটা ওই ঘটনার কারণেই হয়েছে বলে আইনে বলা যায়। আর যদি ঘটনার দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাঝখানে ব্রেক অফ চেইন অফ কজেশন হয়, তাহলে কিন্তু এটাকে ওই ঘটনার ফলশ্রুতিতেই ওই সংশ্লিষ্ট ব্যক্তিটির মৃত্যু হয়েছে বা এটা হত্যা মামলা হিসাবে তখন ট্রিট করা যাবে না। আইনে সেই ধরনের বিধান নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে আদালতে গ্রাউন্ড হিসেবে উপস্থাপন করে আত্মপক্ষ সমর্থন করতে হয় ক্লায়েন্টের পক্ষে, অথবা প্রসিকিউশনে মামলা প্রমাণের জন্য চেষ্টা করা লাগে আমাদের। অনেক সময় দেখা যায় যে আপনার ভিসেরা রিপোর্ট, ডক্টরসের যে রিপোর্ট থাকে, তারপরে আপনার দেখা যায়
যে বিভিন্ন এক্সপার্টদের ওপিনিয়ন থাকে, সেই ওপিনিয়নগুলোকে আমরা চেষ্টা করি আদালতে জেরার মাধ্যমে, জবানবন্দি, জেরা এই সমস্ত এবং এভিডেন্স অন রেকর্ড, রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো আছে এইগুলা আমরা আদালতে, এগুলার যে বৈসাদৃশ্যগুলো আছে, কন্ট্রাডিকশানগুলো যেগুলো আছে, এগুলো আদালতে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের মামলা মেক আউট করার জন্য। আর একটা বিষয় না বললেই নয়, বেনিফিট অফ ডাউট, যেটাকে আমরা বলি যে এটা বেনিফিট অফ ডাউট, এটা আমাদেরকেই, অর্থাৎ যদি কেউ ডিফেন্সে বা আসামি পক্ষের আইনজীবী থাকেন, তাহলে আমাদের দায়িত্ব হবে যে আদালতকে বোঝানো যে এই ঘটনা বা এই অপরাধের বেনিফিট অফ ডাউট রয়েছে এবং বেনিফিট অফ ডাউট সবসময় আসামি পক্ষের অনুকূলে আসবে। সন্দেহাতীতভাবে প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে অপরাধটি সংঘটিত হয়েছে আসামিদের দ্বারা বা আসামির দ্বারা। বিন্দু পরিমাণও যদি বেনিফিট অফ ডাউট থাকে, তাহলে সেক্ষেত্রে আদালত আসামিকে খালাস দিতে পারে, আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে, আসামিদেরকে সেন্টেন্স কমিয়ে দিতে পারে, সাজা কমিয়ে দিতে পারে, সেটা আদালতের এখতিয়ার। কিন্তু আইনজীবী হিসাবে ক্লায়েন্টের শতভাগ স্বার্থ সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য আমাদেরকে আদালতে যে ভূমিকা পালন করতে হয় সেটা হচ্ছে যে সন্দেহাতীতভাবে প্রসিকিউশন প্রমাণ করতে হবে। বিন্দু পরিমাণ সন্দেহ থাকলেও কিন্তু সেটা কোনো জাস্টিফাইড এবং ন্যায় বিচার বলে গণ্য হবে না। এর এগেনস্টে সংক্ষুব্ধ পক্ষ বা ব্যক্তি উচ্চ আদালতে বা অ্যাপিলেট কোর্টে চাইলে আপিল দায়ের করতে পারে, সেটার বিধান আইনে রয়েছে। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ হচ্ছে ঘটনা প্রমাণের দায়িত্ব বা অপরাধ প্রমাণের দায়িত্ব। আইনের ভাষায় আমাদের দেশে আইনে প্রচলিত যে বিধান রয়েছে সেই বিধানে বার্ডেন অফ প্রুফ সবসময় প্রসিকিউশনের উপর বর্তায়, অর্থাৎ প্রসিকিউশন উইল ট্রাই টু প্রুভ দেয়ার কেস। তাদের প্রসিকিউশনের টিম তাদের কেসটাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে। দে আর বাউন্ড টু প্রুভ দেয়ার কেস, মেক আউট দেয়ার কেস। যদি বিবাদী পক্ষ বা আসামি পক্ষ উইটনেস ডকে দাঁড়িয়ে একটি কথাও না বলে, সাক্ষীও না দেয়, তাহলেও তাকে বাধ্য করা যাবে না কথা বলতে বা বলাতে। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই, আসামি পক্ষের কোনো দায় নেই তাকে প্রমাণ করার যে সে নির্দোষ, বরং প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে এবং তাদের দায় আছে এটা প্রমাণ করার যে আসামি দোষী। আসামির কোনো ভূমিকা নেই তাকে নির্দোষ প্রমাণ করার জন্য, তাকে আইনে কোনো বাইন্ডিংস দিয়ে রাখে নাই যে আপনি আপনাকে নির্দোষ প্রমাণ করে খালাস পেয়ে যান। নো, প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটা অপরাধী। প্রসিকিউশন যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলেই তো সে নির্দোষ হয়ে যাবে, অটোমেটিক্যালি খালাস পাবে। কিন্তু এই দুই পক্ষের প্রসিকিউশন যদি একতরফা মামলা শুনানি করে, ডিফেন্স বা আসামি পক্ষে যদি বিজ্ঞ আইনজীবী নিযুক্ত না থাকেন, দক্ষ, বিচক্ষণ, বিজ্ঞ এবং সৎ আইনজীবী যদি নিযুক্ত না থাকেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা, ল্যাচেসগুলা, গাফলাগুলা, ঘাটতিগুলা, ল পয়েন্টগুলা যেগুলা আসামি পক্ষে যাবে, আসামির জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেইটা উপস্থাপন করা সম্ভব হবে না। এই জন্য অনেক ক্ষেত্রে ডিফেন্সের যে লয়ার থাকেন বা আসামি পক্ষের যিনি আইনজীবী নিযুক্ত থাকেন, উনি কিন্তু প্রকারান্তরে প্রসিকিউশনকেই অ্যাসিস্ট করে থাকেন, আদালতকে তো অ্যাসিস্ট করেনি। কারণ
প্রসিকিউশন যেই পয়েন্টগুলোকে উনি একটু ছেড়ে যাচ্ছিল বা এগুলা আনছিল না, আনতে চাচ্ছিল না, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সেই জিনিসগুলা, যে পয়েন্টগুলা, ল পয়েন্টগুলা ডিফেন্সের আইনজীবী আদালতের সামনে উপস্থাপন করে ন্যায় বিচারে নিশ্চিত করে। সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ অনেক সময় একটু ব্যতিক্রম হয়ে থাকে। যেমন হাজব্যান্ড যদি ওয়াইফকে কিল করে বা হত্যা করে বা এই ধরনের অভিযোগ যদি আনা হয় হাজব্যান্ডের বিরুদ্ধে, তাহলে ওয়াইফ যদি হাজব্যান্ডের বাসায় থাকে, স্বামীর বাসায় যদি স্ত্রী থাকে বা তার অধীনে যদি থাকে, অধস্তন যদি থাকে, তাহলে তার কাস্টডি স্বামীর কাছে, এবং স্বামীকেই প্রমাণ করতে হবে আদালতে যে বার্ডেন অফ প্রুফ তখন স্বামীর উপর বর্তাবে যে সে খুন করে নাই। এটা একটু ব্যতিক্রম। এই ধরনের অনেক ব্যতিক্রম আছে। অর্থাৎ বার্ডেন অফ প্রুফ প্রসিকিউশনের উপর তো বর্তাই, কিছু কিছু ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফ কিন্তু আবার আসামির উপরও বর্তায়। যেটা বললাম যে স্বামীকে প্রমাণ করতে হবে যে সে তার বাড়িতে থাকা অবস্থায় স্ত্রীকে সে হত্যা করেনি, এই ঘটনার সাথে সে জড়িত নয়, এটাই তাকে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে প্রসিকিউশনের খুব বেশি একটা দায়বদ্ধতা নেই। আরও একটা জিনিস যদি বলি, অন্য মামলার ক্ষেত্রে, ফর এক্সাম্পল, কেউ যদি কাউকে জোরপূর্বক কোনো দলিল দস্তাবেজ বা কোনো কিছুতে স্বাক্ষর করে নিয়ে নেয়, মৃত্যু ভয় দেখিয়ে, অস্ত্র ধরিয়ে নেওয়ার চেষ্টা করে বা নিয়েছে, এই ধরনের জিনিসের এলিগেশন যদি আপনি আদালতে আনেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার বাদীকেই প্রমাণ করতে হবে। যিনি অভিযোগ দিবেন তাকেই প্রমাণ করতে হবে যে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছিল অস্ত্রের মুখে, প্রাণের ভয় দেখিয়ে, প্রাণনাশের ভয় দেখিয়ে। একটু ভেরিয়েশন আছে, একটু পার্থক্য আছে বিভিন্ন সময়ে, এক্সেপশনাল কিছু কিছু বিষয় অনেক সময় থাকে। যাই হোক, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যার জন্য একটু সংক্ষেপ করারই চেষ্টা করব। আপনারা যদি এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ধাপে ধাপে আপনারা পেয়ে যাবেন আশা করি। তো শুধু একটা আলোচনা দিয়েই সব কিছু আপনারা শিখতে হয়তো পারবেন না বা জানতেও পারবেন না। ধাপে ধাপে আপনার এটার সাথে লেগে থাকলে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, ধাপে ধাপে আমি চেষ্টা করি এবং করব অনেক আলোচনা এখানে আপলোড করার জন্য। আরেকটা খেয়াল করতে হবে যে কোনো জিনিস রিকভারি বা কোথাও থেকে উদ্ধার করা হয়েছে, সেটা কোথা থেকে, প্লেসটা কোথায়, রিকভারির প্লেসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা নিয়েও কিন্তু প্লেস অফ রিকভারি, এটার যদি কোনো কন্ট্রাডিকশন থাকে এফআইআরের সাথে, এজাহারের সাথে, অথবা চার্জশিট বা অন্য যে এভিডেন্স বা ডকুমেন্টগুলো, পাবলিক ডকুমেন্ট যেগুলো আছে, এগুলোর সাথে যদি কন্ট্রাডিকশন থাকে, সেটাও আমাদের একটা গ্রাউন্ড বা পয়েন্ট হতে পারে। সিজার লিস্ট উইটনেসের কিছু স্টেটমেন্ট থাকে। সিজার লিস্ট উইটনেস যারা থাকে তাদেরকে কিন্তু অনেক সময় ডিপোজিশন তাদের নেওয়া হয়, সাক্ষী নেওয়া হয়। সিজার লিস্টের উইটনেস যদি আইসা বলে যে না, আমি এখানে স্বাক্ষর করি নাই বা আমার উপস্থিতিতে সেটা, এই জিনিসটা উদ্ধার হয় নাই, উদ্ধার হয়েছে অন্যটা, তাহলে কিন্তু মামলা অন্যদিকে টার্ন করবে। সিজার লিস্ট এবং সিজার লিস্ট উইটনেসের অনেক গুরুত্ব আছে হত্যা মামলা এবং অন্য যে কোনো ফৌজদারি মামলায়। তো অডিও রেকর্ড বা ভিজুয়াল কোনো এভিডেন্স আপাতত আমাদের দেশে প্রচলিত যে সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট আছে, সেই আইনে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে অতি সম্প্রতি আমাদের আইন কমিশন এটা রেকমেন্ড করেছে এবং আইন মন্ত্রণালয় এবং সরকার ভাবছে যে এভিডেন্স অ্যাক্ট সংশোধন করে আরও আধুনিকায়ন করে, যুগোপযোগী করে এই সমস্ত ডিজিটাল এভিডেন্স বা অডিও ভিজুয়াল বা অডিও এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্স, এই জিনিসগুলা কতটুকু
ইনসার্ট করা যায়, এগুলাকে কতটুকু গ্রহণযোগ্য বা এগুলার লফুল কতটুকু করা যায় এই ব্যাপারে ওনারা চিন্তাভাবনা করছে। আশা করি অচিরেই এটা আইনটা ইনেক্ট হয়ে যাবে। ইনেক্ট হয়ে গেলে তখন এই যে এভিডেন্সগুলো কাজে লাগবে। তবে এগুলো ঐচ্ছিক। আদালত এই সমস্ত এভিডেন্স, বর্তমানেও আদালত এই সমস্ত এভিডেন্স আসলে গ্রহণ করতে বাধ্য নয়। শুধু এই ধরনের ইলেকট্রনিক বা ডিজিটাল এভিডেন্সের উপর ভিত্তি করে আদালত কোনো জাজমেন্ট বা কোনো সিদ্ধান্তে আসতে পারে না। তবে আদালত যদি চায়, বিজ্ঞ আদালত যদি চায়, এটা হচ্ছে ঐচ্ছিক। বিজ্ঞ আদালত যদি মনে করে যে এই ডিজিটাল এভিডেন্সটার গ্রহণযোগ্যতা আছে, এটা ট্রাস্টওয়ার্দি এবং এটার সাথে অন্য অন্য আনুষাঙ্গিক জিনিসপত্র যে এভিডেন্সগুলো আছে এটার সাথে এটা করোবোরেট করে, এটা মিলে যায়, সামঞ্জস্যপূর্ণ চেইন আছে, তাহলে আদালত, বিজ্ঞ আদালত ইচ্ছা করলে ডিজিটাল বা ইলেকট্রনিক এভিডেন্সের উপর নির্ভর করতে পারে। কিন্তু সোললি বা এককভাবে একটা ডিজিটাল বা ইলেকট্রনিক এভিডেন্সের উপর ভিত্তি করে কোনো জাজমেন্ট বা সিদ্ধান্তে আসা যায় না। এই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করি। আরেকটা জিনিস, এখন যদি দেখা যায় যে কোনো ভিকটিম অথবা কোনো আসামি শারীরিকভাবে অসুস্থ ছিল অথবা অসুস্থ আছে এখনও আসামি, এবং আসামি যদি হ্যান্ডিক্যাপড হয়, আসামি যদি স্পেশাল চাইল্ড হয়ে থাকে বা বিশেষ মানুষ হয়ে থাকে বা বিকলাঙ্গ হয়ে থাকে বা যদি মানসিক বিকারগ্রস্ত, লিউনেটিক বা ম্যাড হয়ে থাকে, উপযুক্ত ডাক্তারি পরীক্ষায় এবং আদালতের নির্দেশে এবং নির্ধারিত উপযুক্ত ডাক্তারের পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে আসামি পাগল বা উন্মাদ বা মানসিক বিকারগ্রস্ত বা সাউন্ড মাইন্ডের নয়, সেই ক্ষেত্রে তার যে ক্রিমিনাল লায়াবিলিটি, এইটা থেকে আদালত চাইলে অব্যাহতি দিতে পারে এবং তাকে কোনো সংশোধনাগার অথবা কোনো চিকিৎসালয়ে আদালতের নির্দেশে বন্দি রাখা বা পাঠানোর নির্দেশ দিতে পারে আদালত ইচ্ছা করলে। এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে উপস্থাপন করতে হয়। অনেক ক্ষেত্রে গ্রাউন্ড হিসাবে বা যুক্তি হিসাবে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যদি মেন্টালি আনসাউন্ড হয় তাহলে তাদেরকে সেভ করার জন্য এটা একটা গ্রাউন্ড, এবং মুখে বললেই হবে না যে উনি অসুস্থ, মেডিকেল এভিডেন্স থাকতে হবে। বিজ্ঞ আদালতের নির্দেশে একটা মেডিকেল বোর্ড গঠন হতে পারে, ওনারা একটা ইম্পার্শিয়াল এবং সায়েন্টিফিক একটা ওপিনিয়ন দিবেন, একটা রিপোর্ট পেশ করবেন, তার উপর ভিত্তি করে আদালত চাইলে তাকে অব্যাহতি দিতে পারে, আইনে সেটারই বিধান আছে। অনেক সময় দেখা যায় আই উইটনেস অনেক হত্যা মামলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন জেরাই, আই উইটনেসকে যখন আমরা জেরা করি তখন দেখা যায় আই উইটনেসের অনেকগুলো কথাকে আমরা পয়েন্ট হিসাবে নিয়ে আই উইটনেসের দৃষ্টিশক্তি, তার স্মরণশক্তি, সে চশমা পরে কিনা, চশমার পাওয়ার কেমন, সচরাচর ওই রাস্তা দিয়ে যায় কিনা বা ওই বাড়িতে বা ওই ঘটনাস্থলে অতীতে আগে গিয়েছিল কিনা, না ওই দিনই জীবনে প্রথম এসছে, এবং ঘটনাস্থলে সে কতক্ষণ স্থায়ী ছিল, সে ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপরাধী বা আসামি পক্ষের কেউ তাকে কোনো ভীতি প্রদর্শন করেছে কিনা, তারপর ওখানে পর্যাপ্ত আলো ছিল কিনা, আকাশ মেঘাচ্ছন্ন ছিল কিনা, সূর্যের আলো ছিল নাকি এমনিতে কৃত্রিম লাইট ছিল, সোডিয়াম লাইট ছিল কিনা, নিয়ন লাইট ছিল কিনা,
ঘটনা কি রাস্তার মাঝে ছিল, রাস্তার পাশে ছিল, ঝোপঝাড়ে